নমস্কার। আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আরও ভালো থাকতে বছরের শেষ দিনে বেরিয়ে পড়েছিলাম মন্দিরনগরী বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আগের দিন রাতে হাজারো তর্ক-বিতর্কের পর প্রায় ১১টা নাগাদ বিষ্ণুপুরটাই ফাইনাল করা হয়। সেই মতো গাড়িও বুকিং করে ফেলা হয়। স্থির হয় যে ৩১শে ডিসেম্বর আমরা সকাল ৮টায় বেরোবো বিষ্ণুপুরের উদ্দেশ্যে। সেই মতো সদলবলে আমরা বেরিয়ে পড়েছি। চলুন আমাদের সাথে আপনারাও বিষ্ণুপুরের দিকে। পথে দেখে নেব কামারপুকুর এবং জয়রামবাটি। সিমলাগড় কালীবাড়িকে বাঁয়ে রেখে আমাদের গাড়ি ছুটে চলল শক্তিগড়ের দিকে। কারণ আমরা সকালে ব্রেকফাস্ট করে আসিনি কেউ, তো কিছু ব্রেকফাস্ট করতে হবে। শক্তিগড়ের থেকে ভালো জায়গা ব্রেকফাস্টের আর হয় না। আমরা এসে পৌঁছেছি শক্তিগড়ে। এখানে বসে আমরা কচুরি এবং আলুর দম টাইপের আলু তরকারি খাচ্ছি। সবাই বেশ ঠান্ডা আছে, ভালোই এনজয় করছে। কচুরিগুলি অসাধারণ খেতে ছিল। প্রতি প্লেটে 4টি করে কচুরি এবং ছোলার ডাল ও আলু দিয়ে একটি সুন্দর টেস্টি তরকারি। আমরা এখন শক্তিগড়ে খাবার খাওয়ার পর একটু চা পানের বিরতি চলছে, চা খাচ্ছি। প্রায় 2 ঘন্টা একটানা চলার পর এরপর আমরা একটা ব্রেক দিয়েছিলাম। ব্রেক দিয়ে আমরা শক্তিগড়ে নেমে কিছু ব্রেকফাস্ট করে নিলাম। জল খাবার খাওয়া শেষে এবার আমরা আবার গাড়ির দিকে যাচ্ছি, হাঁটা লাগাচ্ছি। এবার শুরু করব আমাদের গন্তব্য। এবার একদম সোজা গিয়ে থামবো কামারপুকুর জয়রামবাটি দেখে আমরা এখান থেকে সোজা গিয়ে বিষ্ণুপুরে গিয়ে হল্ট করব। এবার আমরা আবার যাত্রা স্টার্ট করলাম। শক্তিগড় থেকে কামারপুকুরের দূরত্ব প্রায় 55 কিলোমিটার, অন্তত গুগল যা দেখাচ্ছে, এবং সময় প্রায় 1 ঘন্টা 20 থেকে 30 মিনিট দেখাচ্ছে। দামোদর নদীকে ক্রস করে আমাদের গাড়ি এগিয়ে চলল এবং অবশেষে 1 ঘন্টা 40 মিনিট জার্নির পর আমরা পৌঁছে গেলাম কামারপুকুর গ্রামে। তো কামারপুকুরটা কোথায়? কামারপুকুর মন্দিরটা সোজা গিয়ে হুগলি জেলার কামারপুকুর, যেখানে আমাদের পরম প্রিয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান। এখানেই তিনি জন্মেছেন, বড় হয়েছেন এবং তারপরে তিনি দক্ষিণেশ্বরে গিয়ে বসবাস করেছেন। এখন আমরা দাঁড়িয়ে আছি লাহাবাবুদের দুর্গা দালান এবং পাঠশালার সামনে। হুগলি জেলার পশ্চিমাংশে কামারপুকুরের জমিদার ছিলেন ধর্মদাস লাহা। তিনি পরিচিত ছিলেন লাহাবাবু নামে। তার সঙ্গে ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছিল আত্মিক সম্বন্ধ, আর এক জমিদার শুকলাল গোস্বামীর সঙ্গে ছিল অভিন্ন মিত্রতা। ধর্মদা ও শুকলাল গোস্বামীর ঐকান্তিক প্রচেষ্টায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সপরিবারে বেরিয়াপুর থেকে কামারপুকুর চলে আসেন ও বসবাস করেন। ধর্মদাস লাহা ছিলেন ধর্মপ্রাণ প্রজাদরদী। তখন নানা উৎসব যেমন যাত্রাপালা, গান, কীর্তন, রাস উৎসব ইত্যাদি সবসময় লেগে থাকত। তিনি শিক্ষার জন্য পাঠশালা এবং পানীয় জলের জন্য পুকুর ও সাধুসন্ত সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। এখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের সমস্ত বাল্যকালের ঘটনাগুলি তুলে ধরা হয়েছে। তার বিবাহ, উপনয়ন সমস্ত কিছুই এখানে দেখানো হয়েছে। এখানে যে বিষ্ণু মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি, এটা লাহাবাবুদের বিষ্ণু মন্দির। এই মন্দিরের উপরে ও নিচে একটি করে ঘর আছে। রামকৃষ্ণদেবকে যখন পাঠশালাতে বিয়োগ করতে দেয়া হতো, তখন তিনি এখানে চলে আসতেন এবং কালী মূর্তি আঁকতেন ও ধ্যান করতেন। এখানে লোকশ্রুতিতে
তেমনই শুনতে পেলাম। 1836 থেকে 1853 সাল পর্যন্ত প্রায় 17 বছর শ্রী শ্রী রামকৃষ্ণ একাদিক্রমে কামরপুকুরে ছিলেন। পরে তিনি দক্ষিণেশ্বরে চলে যান। আমরা এখন প্রবেশ করছি শ্রী রামকৃষ্ণের পাঠশালাতে। এখানে তিনি নিয়মিত পড়তে আসতেন এবং আগেই যেটা বললাম, লোকশ্রুতিতে শোনা যায় যে শ্রী রামকৃষ্ণকে যখনই বিয়োগ করতে দেওয়া হতো তখনই তিনি এখান থেকে ছুটে পালিয়ে যেতেন এবং সামনের ওই বিষ্ণু মন্দিরে গিয়ে বসে মা কালীর ছবি আঁকতেন এবং ধ্যান করতেন। এখানে শ্রী শ্রী ঠাকুর ও মায়ের সময়কার অনেক ছবি তুলে ধরা হয়েছে এবং শ্রী শ্রী ঠাকুরের লীলা এখানে ছবির মাধ্যমে এবং লেখার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা যে সময়ে কামারপুকুর পৌঁছেছিলাম তখন মঠ বন্ধ ছিল, সে কারণে আমরা মঠের ভিতরের কিছুই দেখতে পাইনি। আমরা সোজা জয়রামবাটির উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। জয়রামবাটি বাঁকুড়া জেলায় অবস্থিত। কামারপুকুর হুগলি জেলা এবং জয়রামবাটি বাঁকুড়া জেলায়। জয়রামবাটিতে শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মস্থান এবং আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের শ্বশুরবাড়ি জয়রামবাটি। আমরা সেই জয়রামবাটির উদ্দেশ্যেই যাত্রা করলাম। এখন আমরা কোথায়? জয়রামবাটিতে ঢুকছি। তো জয়রামবাটির মন্দির যে আশ্রম সেই দিকে যাচ্ছি। কামারপুকুর থেকে বেরিয়ে এলাম, আমাদের তাড়াতাড়ি বিষ্ণুপুরও যেতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়িও করছি। তো জয়রামবাটির মঠ যেটা রয়েছে মাতৃ মন্দির, সেখানে আমরা যাচ্ছি। জয়রামবাটি থেকে মাতৃমন্দিরের দিকে যাওয়ার পথে রাস্তায় আপনাদের চোখে পড়বে একটি সুন্দর শীতলা মন্দির। বেশ খানিকটা হাঁটা পথ, হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটাই মেন রাস্তা থেকে। টোটো রয়েছে, ভিড় যেহেতু আজকে 31 ডিসেম্বর, বেশ ভিড় রয়েছে। মাতৃমন্দির হল মঠের কেন্দ্রস্থলে অবস্থিত সারদা দেবীর মন্দির। ঠিক যে স্থানটিতে সারদা দেবীর জন্ম হয় সেই স্থানটির ওপর এই মন্দির নির্মিত হয়। সারদা দেবীর আদি বাড়িটি এই জমিখণ্ডের ওপরেই ছিল। এই বাড়িতে তিনি 9 বছর বয়স পর্যন্ত বাস করেছিলেন। মাতৃ মন্দির খোলার সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 5:30 থেকে 11:30 পর্যন্ত, বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত। অক্টোবর থেকে মার্চ সকাল 6টা থেকে 11:30 এবং বিকেল 3:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। স্বামী শারদানন্দ 1923 সালের 19 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মন্দির প্রতিষ্ঠা করেন। প্রথমে মন্দিরে সারদা দেবীর একটি তৈলচিত্র পুজো করা হতো। ছবিটি সারদা দেবীর শিষ্য ললিতমোহন চট্টোপাধ্যায় লন্ডন থেকে আঁকিয়ে এনেছিলেন। সারদা দেবী নিজেও সেই ছবিটি পুজো করেছিলেন বলে জানা যায়। সালে
সারদা দেবীর জন্ম শতবর্ষ অনুষ্ঠানের সময় ছবির পরিবর্তে একটি শ্বেতপাথরের মূর্তি স্থাপিত হয়। নির্দিষ্ট সময়ে আমরা পৌঁছাতে পারিনি বলে আমরা ভিতরের অংশ দেখতে পারলাম না। সেই অংশটি বন্ধ ছিল সে সময় এবং আমাদের বিষ্ণুপুর যাওয়ার তাড়া ছিল। সে কারণে আমরা বেরিয়ে পড়লাম জয়রামবাটি থেকে। বাঁকুড়া জেলার কথা বললেই মনে পড়ে মন্দির নগরী বিষ্ণুপুর, শুশুনিয়া পাহাড়। এছাড়াও যেটি মনে পড়ে সেটি হলো জয়পুরের জঙ্গল। বিষ্ণুপুর যেতে গেলে এই জঙ্গলের বুক চিরে যে রাস্তা চলে গেছে সেই রাস্তা ধরেই আমাদের এগিয়ে যেতে হবে। এই সেই বিখ্যাত বনলতা রিসর্ট, যার সামনে দিয়ে আমরা এখন চলেছি। যারা ছুটির দিনে লং ড্রাইভে যাওয়ার জন্য মুখিয়ে থাকেন তাদের জন্য একটা আদর্শ রুট হলো এই জয়পুর ফরেস্ট। ডানকুনি থেকে আরামবাগ হয়ে ডান দিকের রাস্তা ধরে সোজা বাঁকুড়া চলে যাওয়া যায়। তার বেশ কিছুটা যাওয়ার পরেই চোখে পড়বে এই জয়পুরের জঙ্গল। কলকাতা থেকে দূরত্ব মোটামুটি 130 কিলোমিটারের মতো। রাস্তা খুবই সুন্দর। দুপাশে দেখবেন শাল, সেগুন, বহেরা, মহুয়া একসাথে মিলেমিশে রয়েছে। মাঝে মাঝে একফালি রোদ উঁকি মারছে গাছগুলো। আপনার ইচ্ছা হলে এখানে গাড়ি থামিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে নিতে পারেন, কেউ আটকাতে আসবে না। এই জঙ্গলের মধ্যে হাতি, চিতল হরিণ, বুনো শেয়াল, বুনো শুয়োর, ময়ূর আর নাম না জানা বহু পাখির বাস। জয়পুর জঙ্গল শুরু হওয়ার আগে এবং বিষ্ণুপুরের দিকে বেশ কয়েকটি নামজাদা রিসর্ট ও হোটেল রয়েছে। এখানে লাঞ্চ বা ডিনার সারার জন্য আদর্শ জায়গা হতে পারে। আমাদেরও প্ল্যান সেরকমই রয়েছে, তবে সেটা ফেরার দিন। একদিনের সফরে প্রকৃতির কাছাকাছি যাওয়ার জন্য এটি একটা আদর্শ রাস্তা। তবে গভীর জঙ্গলেও এখানে আপনি ঢুকতে পারবেন এবং এখানে থাকার জন্য বিভিন্ন লজ এবং রিসর্ট রয়েছে। ভাগ্য সুপ্রসন্ন থাকলে চিতল হরিণেরও দেখা পেয়ে যেতে পারেন। অবশেষে প্রায় 7 ঘন্টা জার্নির পর আমরা বিষ্ণুপুরে এসে পৌঁছালাম। বিষ্ণুপুরে আমরা যেখানে ছিলাম সেই লজটির নাম হলো সাগর লজ। এটি বিষ্ণুপুর স্টেশনের কাছেই অবস্থিত। লজের ট্যারিফ এবং লজের বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা দেখতে পারেন। আমরা লাঞ্চ সেরেছিলাম হোটেল মোনালিসাতে। বিষ্ণুপুর পৌঁছে একটু খাওয়া দাওয়া করে আমরা একটু বেরিয়েছি চারিদিকটা দেখতে। যেহেতু আজকে সব মন্দির আর দেখা সম্ভব হবে না, অনেক দেরি হয়ে গেছে, তাই আমরা একটু ছিন্নমস্তা মন্দিরে যাচ্ছি। ছিন্নমস্তা মন্দির এবং দলমাদল কামান একই জায়গায়, সুতরাং দুটোই আজকে দেখে নেব। কাল সকালে আমরা সাইট সিন করতে বেরোবো। মা ছিন্নমস্তার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এখানে ছবি তোলা নিষেধ, সেই জন্য কোনো ছবি আমি ভেতরে তুলিনি। তো ছিন্নমস্তা মন্দিরের পাশেই দলমাদল কামাল রয়েছে এবং পোড়া মাটির হাট। এবার সেই দিকে যাব।
ছিন্নমস্তা মন্দিরের দুপাশেই অজস্র দোকান রয়েছে, যেখানে এখানকার হস্তশিল্প আপনি দেখতে পাবেন। এখানে যেমন রয়েছে বাঁকুড়ার বিখ্যাত ঘোড়া, এছাড়াও মাটির গহনা, নানান রকমের স্ট্যাচু। দাম দর করে একটু কিনতে হবে আপনাকে। বিভিন্ন দোকান ঘুরে আমরা যা বুঝলাম, কোনো দোকানেই কিন্তু কোনো ফিক্সড রেট নেই। আপনি দাম দর করে অবশ্যই কিনবেন। আপনাদের কাছে যদি পর্যাপ্ত ক্যাশ না থাকে, আপনি এখানে অনলাইনও পেমেন্ট করতে পারেন। প্রায় প্রতিটি দোকানেই অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে। মন্দির যাওয়ার ডান দিকে পড়বে এই দলমাদল কামান। দলমর্দন থেকে অপভ্রংশ হয়ে নাম হয়েছে দলমাদল। কথিত আছে 1742 খ্রিস্টাব্দে নগর দেবতা এই কামান থেকে গোলাবর্ষণ করে ভাস্কর রায়ের নেতৃত্বে আক্রমণকারী বর্গী বাহিনীকে বিতাড়িত করেছিলেন। সেই থেকে এই কামানটির নাম দলমর্দন বা দলমাদল। ৬৬টি লোহার আংটা পেটাই করে এটি তৈরি করা হয়। এর দৈর্ঘ্য 3.8 মিটার, ব্যাস প্রায় 30 সেন্টিমিটার। এর ওজন প্রায় 300 মণ বা 112 কুইন্টাল। এই পর্বের ভ্রমণ আমরা এখানেই শেষ করলাম। আগামীকাল নিয়ে আসবো আরেকটি পর্ব এবং সেখানে আপনাদের ঘোরাবো বিষ্ণুপুরের ঐতিহাসিক সমস্ত মন্দিরগুলি। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।